স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান খবর এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। প্রধান উপদেষ্টা বিএনপির বৈঠক, নির্বাচন ও ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে অটল বিএনপি। শুরুতে যেমন বলছিলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই দাবি জানান। একই সঙ্গে ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান বিএনপি নেতারা। এ সময় আওয়ামী লীগের নেতাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার কথাও বলেন বিএনপির এই নেতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যায় বিএনপিকে বৈঠকের আমন্ত্রণ জানান। এই কারণে ৭:৩৫ দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সাথে ১ ঘন্টার আলোচনা শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপির প্রতিনিধি দলের প্রধান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বিচার, নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। আর আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। এ নিয়েও আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। নির্বাচনী ঘোষণার মাধ্যমে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলেও মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা ডক্টর মঈন খান। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাই এই সরকারকে প্রথম দিন থেকেই বলে আসছে, গণহত্যাকারীদের বিচার কাজ চলমান থাকবে। যতটুকু বাকি থাকবে তা শেষ করবে নির্বাচিত সরকার। সাজিদ সরকার, ৭১, ঢাকা। কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামীর সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠকটি শেষ হয়েছে এবং সেই বৈঠকের পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন বৈঠকের বিষয়ে। সেখানেও জামায়াত যে বিষয়গুলো সামনে তুলে এনেছে সে বিষয়গুলো তিনি সাংবাদিকদের বলছিলেন। তার মধ্যে যেমন আছে নির্বাচনের রোডম্যাপ, সংস্কারের রোডম্যাপ, এই বিষয়গুলি জামায়াত ইসলামীও চেয়েছে। আমরা এই প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর যে বৈঠক আজকে হচ্ছে, আগামীকালকেও কিছু বৈঠকের শিডিউল আছে, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। শুরুতে সারওয়ার তুষার, আপনার কাছে একটু জানতে চাই, আজকে আমরা দেখলাম যে বিএনপির সঙ্গে এরপরে জামায়াত ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরে দলগুলোর নেতারা যারা এই বৈঠকে অংশ নিয়েছেন তারা সাংবাদিকদের ব্রিফ করেছেন। কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলো আমরা জেনেছি। আপনার দলও এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে এবং নিশ্চয়ই আপনার দলের নেতারাও সাংবাদিকদের ব্রিফ করবেন। যেহেতু আপনাকে পেয়েছি আমি,
আমি একটু জানতে চাই যে গত বৃহস্পতিবারেও আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন, আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি দেখা করতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আজকে আমরা জানতাম যে আপনারা যাবেন কিনা সেটি নিশ্চিত ছিল না, বিএনপি এবং জামায়াতের সঙ্গে নির্ধারিত ছিল বৈঠকটি। এরপরে আমরা হঠাৎ করে জানলাম যে সন্ধ্যার পরে আপনাদেরকেও ডাকা হয়েছে তাৎক্ষণিকভাবে। এই বৈঠকে আসলে কি নির্ধারিত হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনের উদ্ভূত পরিস্থিতিতে যা যা ঘটে গেছে তার ফলে সরকার হয়তো মনে করেছে যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান তিনটি রাজনৈতিক পক্ষ বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলামী, তাদের সাথে যে উদ্ভূত পরিস্থিতি তা নিয়ে আলোচনা করা দরকার। ফলে যে দূরত্ব কিংবা যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনও আমরা শুনতে পেয়েছি। আমার ধারণা যে এই সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে বিএনপি কি কি বিষয়ে কথা বলে এসেছে তা আমরা জানতে পেরেছি, জামায়াত ইসলামীও জানিয়েছে, আমাদেরটা জানা যাবে। তবে আমি ধারণা করি আমরা আজকে সকালেও আমাদের যে সমস্ত বিষয় সংবাদ সম্মেলন ছিল আমাদের দলের তরফ থেকে ওই ব্যাপারগুলোকেই হাইলাইট করা হবে। ফলে এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে মূলত আসলে যে রাজনৈতিক দলগুলোকে একটা কমন জায়গায় আনার কিংবা দূরত্ব কমিয়ে এনে যে সংস্কার এবং জুলাই সনদ এবং তার মধ্য দিয়ে নির্বাচন, এই প্রশ্নগুলোকেই আরেকটু স্পষ্ট করা হবে। জি, এবিএম মোশাররফ হোসেন, আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সংবাদ সম্মেলন করেছেন আজকে, যেটি সারওয়ার তুষারও বলছিলেন যে আজকে সকালে সেই প্রোগ্রামের কথা তিনি উল্লেখ করেছেন। তারা বলেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছেন। তারা বলেছেন যে সংস্কার এবং নির্বাচন তিনটিরই রোডম্যাপ প্রকাশ করা উচিত একসঙ্গে। আপনারাও তো রোডম্যাপ চাইছেন, একই ধরনের রোডম্যাপ, এনসিপিও তাই চাইছে, জামায়াত ইসলামীও আজকে মিটিংয়ের পরে যে সংবাদ সম্মেলন সেখানেও এই কথাগুলোই বলেছে। মানে তাহলে সংকটটা কোথায় হচ্ছে? না, আজকে আপনি লক্ষ্য করবেন যে আজকের যেই বিএনপির বক্তব্য, জামাতের বক্তব্য বা এনসিপির বক্তব্য, যেটা নাগরিক পার্টি, আজকের বক্তব্যের মধ্যে আপনি একটু পরিবর্তন কি লক্ষ্য করছেন না? এতদিন কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়ে আসছিল যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। আজকে কিন্তু সে কথা তারা বলেনি, কারণ পরিস্থিতি একটু অন্যরকম হওয়ার কারণে তারা কিন্তু তাদের সুরটা পরিবর্তন করেছে। এবং আমাদের দলের পক্ষ থেকে আপনি দেখবেন এর আগে বিএনপি 5 তারিখের পর থেকে যে বক্তব্যগুলি দিয়ে আসছে, এর বাইরে বিএনপি কিন্তু একটা কথাও বলেনি। আমরা বলেছি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক, বিচার কার্যক্রম পরিচালনা করা হোক এবং যা রাজনৈতিক দলগুলি যেই বিষয়ে সর্বসম্মতিক্রমে ঐক্যমতায় সেইগুলিকে বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনে চলে যাওয়া হোক এবং পরবর্তী সরকার এসে এই সংস্কার প্রক্রিয়া যেন অব্যাহত রাখে তার জন্য একটা কমিটমেন্ট আদায় করা। দেখবেন বিএনপি এর বাইরে কিন্তু কোথাও যায়নি। এর মধ্যে সাম্প্রতিককালে নতুন একটি বিষয় যোগ হয়েছে, সেটা হলো যে বিএনপির পক্ষ থেকে 3 জন উপদেষ্টা পদত্যাগ চাওয়া হয়েছে। কেন পদত্যাগ চাওয়া হয়েছে আজকে এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, কারণ আমরা মনে করি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারটা একটা নিরপেক্ষ সরকার এবং আগামী দিনে এই নিরপেক্ষতা বজায় রেখে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমকে তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এখানে যে নাগরিক যে পার্টিটি, এই পার্টিটি অরিজিনালি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা দেখি এই নাগরিক পার্টির সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স হলো ডক্টর ইউনূস সরকারের উপর, কারণ তারা যা ডিজায়ার করে সেইটা কিন্তু ইউনূস সরকার বাস্তবায়ন করে। আর এই 2 জন ছাত্র প্রতিনিধি তাদেরই একই জায়গা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি এই জিনিসটা একটু এখানে সারওয়ার তুষারও আছে, আজকে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে একজন সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগ এটা চাইতেই পারে, কিন্তু সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আপনার এখান থেকে আমি একটু আসবো। আমি এরই মধ্যে যেটি দেখছি যে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বৈঠক শেষে ব্রিফ করছেন। আমরা একটু যদি সরাসরি ব্রিফে যোগ দেই তাহলে আলোচনায় আরো বিস্তারিত সুবিধাজনক অবস্থায় আমরা আলোচনাটা করতে পারবো। আমাদের জাতীয় নাগরিক পার্টি সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে একটি বৈঠক হয়েছে এবং উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই বসছেন। সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি যে গণঅভ্যুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পূর্ণ করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে। আমাদের আলোচনায় যেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে 30 দিন আমাদেরকে বলা হয়েছিল, 30 কার্য দিবসের মধ্যে সেটি হবে। তো নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। দ্বিতীয়ত, আমরা যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে। সঞ্চয়পত্র, গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনও সকল শহীদ পরিবার পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, সেই ভাতা দেওয়াটি এখনও শুরু হয়নি। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি, আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে, সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। দ্বিতীয়ত, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। রাতের ভোট হয়েছে, ডামি নির্বাচনের ভোট, ডামি প্রার্থীর ভোট হয়েছে। ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার, জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার, সেটি এর মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। মোটা দাগে এই 5টি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকে আপনাদেরকে জি, কথা বলছিলেন নাহিদ ইসলাম, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকের পরে তিনি সাংবাদিকদের প্রতিক্রিয়া দিচ্ছিলেন। আমার সঙ্গে অতিথি আছেন এবিএম মোশাররফ হোসেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এবং সারওয়ার তুষার, এনসিপির যুগ্ম আহ্বায়ক। সারওয়ার তুষার, আপনারা যে পরিকল্পিত রোডম্যাপ চেয়েছেন, আমি যেটি দেখছিলাম সেখানে আপনারা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। এখন স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এই সরকার বলেছে জাতীয় নির্বাচন সে জুনের মধ্যে করবে, এবং এর মধ্যে যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয় তাহলে সময় আছে বলে মনে করেন? কারণ আমরা দেখছিলাম যে জামায়াতের আমির বলছিলেন যে রোজার আগে যদি নির্বাচন করা না হয় তাহলে এর পরে নির্বাচন করাটা ডিফিকাল্ট, কারণ এখানে আবহাওয়াগত এক ধরনের প্রতিবন্ধকতা আছে। জি, তার আগে আমি একটু এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু আগের আমার প্রিয় ভাই ওনার বক্তব্যে একটা সংশোধনী আনতে চাই। সেটা হচ্ছে, আমরা কখনোই আনুষ্ঠানিকভাবে বলি নাই যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া যাবে না, সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনে আনা যাবে না। এটা আমাদের কখনোই অফিসিয়াল পজিশন ছিল না। আমরা সবসময় বলেছি সংস্কারের রোডম্যাপ দিতে হবে এবং সংস্কারের পরে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, এটাই আমরা সবসময় বলে এসেছি। এর বাইরে ব্যক্তিগতভাবে কে কি কোথায় বলেছে সেটাকে আমাদের অফিসিয়াল বক্তব্য হিসেবে ধরাটা ঠিক হবে না। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা মনে করি যে এই যে সময়কালটাই আছে, সমস্ত রাজনৈতিক দল যে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে তার আগেই আসলে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। পুরোপুরি সম্ভব না হলেও, মানে সমস্ত জায়গায় সম্ভব না হলেও অন্তত
কয়েকটা গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচন তো আপনি করতেই পারবেন, এবং এটা না করে সরাসরি জাতীয় নির্বাচনে যাওয়াটা এক ধরনের একটা আশঙ্কা থেকে যায়, যে কারণ আমরা এই নির্বাচন কমিশন বলেন, জনপ্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, তাদের দক্ষতা, নিরপেক্ষতা সহ অন্যান্য অনেকগুলো বিষয় আছে নির্বাচনের সাথে জড়িত। এগুলো আসলে একটা টেস্ট করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। তাহলে আমরা নির্বাচনের পরিবেশটা কেমন আছে, কোথায় কোথায় শর্টকামিংস আছে, কি কি শর্টকামিংস আছে, সেটা কিভাবে মোকাবেলা করা যাবে, সেই জিনিসগুলো আসলে আপনি জেনে যাবেন। এই কারণে অন্তত ঢাকার দুটো দক্ষিণ ঢাকা আপনারা তো এই নির্বাচন কমিশনের অপসারণও চাইছেন, তাহলে যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছেন সেটা কি এই নির্বাচন কমিশনের আন্ডারে? না, স্থানীয় সরকার নির্বাচন তো আসলে করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সেটা আয়োজন করে দেবে। নির্বাচন কমিশন আমরা পুনর্গঠন করতে বলেছি। নির্বাচন কমিশনের তো মানে সংশ্লিষ্টতা সেখানে অনেক ব্যাপক। নির্বাচন কমিশন পুনর্গঠন করার মানে হচ্ছে যে সকল সংস্কার প্রস্তাব আছে, বিশেষত 2022 সালের আইন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, এই আইনটা সংস্কার করে একটা নতুন ইসি গঠন করে নির্বাচন দেওয়াটা কোনো বিষয় না। ইসি তো একটা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানের জায়গায় আছে, শুধুমাত্র আপনি আইনের যে বিষয়টা আছে সেটা পুনর্গঠন করলেই হয়ে যাচ্ছে, এবং আপনি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অন্তত ঢাকা এবং আরো যে বড় বড় সিটি কর্পোরেশন গুলো আছে, 2-3টা সিটি কর্পোরেশন নির্বাচন অনায়াসে করা সম্ভব। জি, এবে মোশাররফ হোসেন কি বলবেন? আমরা নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলাম। আমি নাহিদ ইসলামের বক্তব্য শুনলাম। আমি সরার তুষার অত্যন্ত ভালো বলে, এটা আমি বলে, কিন্তু উনি একটা কথা বলেছে। উনি দেখেন, একদিকে বলছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কারণ এটা কে নিয়োগ দিয়েছে? এই ইন্ডিয়ান সরকার, ডক্টর ইউনূস। তাইলে ওনারা কি বলবেন যে ইউনূস সরকার নিরপেক্ষ নয়, তাদের পছন্দ মতো যে কোনো জায়গায় লোক বসাচ্ছে? আমি জানি না এই ব্যাপারে সরার তুষাররা কি জবাব দেবে, কারণ একদিকে ওনারা ডক্টর ইউনূসকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করছে, অথচ ইউনূস সরকারের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন নিয়ে ওনারা প্রশ্ন তুলছেন। আগামী দিনে অন্যান্য বিষয়গুলি নিয়ে যে প্রশ্ন তুলবে না, এর কোনো গ্যারান্টি নাই, নাম্বার এক। তারপর আপনি দেখবেন, আপনি যখন একটা রাজনীতি করবেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, আগামী দিনে গণমানুষের একটি রাজনৈতিক দলে পরিণত হোক, এটা কিন্তু আমরা সবসময় প্রত্যাশা করি। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটা কি, আপনি সেইটাকে ধারণ যদি আপনি না করতে পারেন, তাহলে জনমানুষের কাছে কিন্তু আপনি যেতে পারবেন। আপনি যদি বাংলাদেশে একটা গবেষণা করেন, একটা জরিপ করেন, একটা মতামত নেন, আমি কিছুদিন আগে দেখেছিলাম বাংলাদেশের প্রায় 67% লোক এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন চায়। এবং আপনি যদি একটা জরিপ করেন, আপনি দেখবেন বাংলাদেশে কোথাও স্থানীয় সরকার নির্বাচন কেউ চায় এই ধরনের কোনো মতামত কিন্তু আমরা কোথাও দেখিনি। একমাত্র শুধু এনসিপি চায়, এছাড়া কেউ চাচ্ছে না। তো সুতরাং আপনাকে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আপনাকে, এক। আর আরেকটি যে কথাটি বলছেন আপনি, আজকে উনি বলছেন নির্বাচন কমিশন কে নিয়োগ দিয়েছে? এই ইউনূস সরকার দিয়েছে। সেখানে তো ওনাদের দুইজন প্রতিনিধি আছেন, জনাব সজীব ভুইয়া এবং মাহবুজ আলম। তারা কেন তখন বাধা দেয়নি যে এই প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া যাবে না? অর্থাৎ তখন তারা নিশ্চুপ ছিল। আর এখন দেশটাকে যখন এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং ওনারাই বলেছে যে একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করতে হলে বেসিক্যালি 3টা জিনিস বেশি দরকার। একটা হলো নির্বাচন কমিশন সংস্কার, একটা হলো বিচার বিভাগ সংস্কার, আর একটা হলো আইন শৃঙ্খলা সংস্কার। কিন্তু আপনি দেখেন এই 9 মাস বা 9.5 মাসে আমরা কি এই 3টি বিষয়ে খুব একটা অগ্রগতি লক্ষ্য করছি? একটা নির্বাচন কমিশনের আইন করতে কতদিন সময় লাগে? অথচ দেখেন যে 2022-এর আইনে এখন চলে, এরা পাচ্ছে না। এই আইনের দাবি তো এনসিপিরও আছে, সারওয়ার তুষারও একই ধরনের দাবি করলেন। সারওয়ার তুষার, ঠিক আছে, আমরা কি বলছি? আমরা বলেছি জি মোশাররফ ভাই, আমরা কি বলেছিলাম যে 54 বছরের নির্বাচন কমিশন নিয়োগের একটা আইন করতে পারি নাই। আপনি কি 9 মাসে আইনটা করতে পারলেন না, যেখানে রাজনৈতিক কোনো প্রভাব নাই? আমার মনে হয় সবচেয়ে তো উপযুক্ত সময় ছিল। এটা করার কাজ তো আসলে সারওয়ার তুষারদের নয়, এটা সরকারের অবশ্যই মানে সরকারের ঘাড়ে বর্তাবে। কিন্তু সারওয়ার তুষার, এবে মোশাররফ হোসেন যে প্রশ্ন করেছেন যে এই নির্বাচন কমিশন তো যে সরকারের দ্বারা তৈরি, সেই সরকারে আপনাদের প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধি আছে, যদিও আপনারা বলেছেন যে এই দুজন আপনাদের দলের কেউ নন এবং সেই সংশ্লিষ্টতা এটাকে আপনারা প্রত্যাখ্যান করেছেন আজকের সংবাদ সম্মেলনে। যদি ছোট্ট করে বলেন, 30 সেকেন্ডস আছে আমার কাছে। প্রথমত আমি বলি যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে স্থানীয় সরকার সংস্কার কমিশন একটা জরিপ করেছিল, সেখানে 82% মানুষ বলেছে যে তারা এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন চায়। এর বাইরে সংস্কারের ব্যাপারে আপনি জরিপ করে দেখতে পারেন, বিপুল সংখ্যক মানুষ সংস্কার চায় এবং তারপর জাতীয় সরকার নির্বাচন চায়। আর যেটা আপনি বলেছেন যে তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে, শুধুমাত্র ছাত্র প্রতিনিধি না,
তো সেটা ক্যাবিনেটে তারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না। আমরা এই আইনটা হওয়ার পরে থেকেই একেবারে শুরু থেকে এই আইনের বিরোধিতা করেছি, এবং তখন এটা কিন্তু 2022 সালের আইন হওয়ার পরে বিএনপি বলেছিল এটা বাকশালী আইন, এবং বিএনপির 31 দফার 7ম দফায় বলা আছে আইনটা সংশোধন করতে হবে। তাহলে এখন বিএনপি আইন সংশোধন করতে চায় না কেন আমি ঠিক জানি না। জি, এবিএম মোশাররফ হোসেন, আমার মনে হয় যে আমার হাতে সময় নেই, 30 সেকেন্ড আপনাকে আমি একটু দিতে পারি। আমি একটু বলছি, আমরা কিন্তু বারবার দাবি করে আসছি যে নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা পার্মানেন্ট আইন করা হোক। আমার প্রশ্ন হলো এই নিরপেক্ষ সরকার ডক্টর ইউনূস সরকার এই 9 মাসে কেন নিতে পারেনি, এই প্রশ্নের জবাব তো তাদেরকে দিতে হবে। জি, এবিএম মোশাররফ হোসেন এবং সারওয়ার তুষার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো খবর এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে। 71-এর সঙ্গেই থাকুন।